ভারত পাকিস্তান প্যাক্টে একটা বিষয় আছে, আপনিও জানেন নিশ্চয়ই, যে আসলে কোনো দেশ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে একটা দেশ আরেকটা দেশের সবার পাশে দাঁড়াবে, যেমন নেটোর যে ভূমিকাটা রাখে, এটি ইসলামিক নেটো বলা হচ্ছে। আমি যদি ধরি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি সংঘাত হয় সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে যে বিষয়টা আপনি তুলে ধরেছেন, ভারত পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় আর বাংলাদেশ যদি এই প্যাক্টে যোগ দেয়, তারপর পরিস্থিতি, সেক্ষেত্রে আমি মনে করি যে যে জোটের যে দেশগুলো আছে, প্রফেসর শহীদুজ্জামান যেটা বলেছেন, তারা রেসপেক্টিভ এক্সপার্টিস সাইডটাই তারা ইউজ করবে প্রথম। যেটা আমরা দেখলাম যে যখন আপনার ইয়েমেন থেকে হুতিরা অ্যাটাক করলো সৌদি আরবে, পাকিস্তান কিন্তু সাথে সাথে ওই ব্যাটল ফ্রন্টে এখনও যোগ দেয় নাই। সেই রকমই কিন্তু বাংলাদেশ, ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয়, বাংলাদেশ তার তরফ থেকে যতটুকু করার সেটা করবে। এবং এই প্যাক্টটা যত তাড়াতাড়ি বাংলাদেশ সাইন করবে, মানে শুধু তো বলে, এখন আমরা সরকার থেকে ঘোষণা পেলাম যে পজিটিভলি দেখছেন, ইতিবাচক। আমি মনে করি যে এটা একবারে চুক্তি স্বাক্ষরের ঘোষণাটা আসা উচিত ছিল, তাহলে মনে হয় এই নিয়ে হইচই বা কাদা ছোড়াছুড়ি হয়তো বন্ধ হতে পারতো না। আমার যেটা বিষয়, ভারত এ ব্যাপারে যথেষ্ট এখনও পর্যন্ত সচেতন আছে এবং খুব কেয়ারফুলি তারা কমেন্ট করছে, এবং সেটা করতে পারবে না যেহেতু মেইনলি এটার মধ্যে সৌদি আরব আছে এবং মিডল ইস্টে অন্য যারা পোটেনশিয়াল যারা এই জোটে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা অলরেডি শুনলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ওয়ারের পরে যে বেসগুলো খালি করবে, ওখানে তাদের ফেরত আসার আর কোনো সুযোগ নেই। অন্য কোনো বড় শক্তিও এখানে আসবে না। তার অর্থ হচ্ছে যে এখন আঞ্চলিক একটা কোঅপারেশন, মানে এই ধরনের সিকিউরিটি একটা অ্যালায়েন্স ডেভেলপ করতে বাধ্য, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ওখানে আছে। এবং সেটা খুবই পজিটিভলি এখন আমি এই প্যাক্টটাকে দেখছি সেই দিক থেকে। এবং এটার মধ্যে পাকিস্তান থাকাতেই কিন্তু একটা ব্যাটল হার্ডেন্ড একটা আর্মি ওটার সাথে রয়েছে, যাদের নিউক্লিয়ার পাওয়ারও আছে, একমাত্র দেশ। মিলিটারি টেকনোলজিতে টার্কি অনেক এগিয়ে, তারা এটার সাথে আছে। আর সৌদি আরব ফাইন্যান্সিয়ালি এবং আজকালকার সারা পৃথিবীর চালিকা শক্তি যে এনার্জি, সেটা নিয়ন্ত্রণে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যদি এটাতে যোগ দেয়, আমি মনে করি যে বাংলাদেশ সবার থেকেই কিছু না কিছু বেনিফিট নেওয়ার সুযোগে আমরা আমাদেরকে ডেভেলপ করতে পারবো। এবং আমি ডেভেলপ করার প্রয়োজন এই জন্য ফিল করছি যে গত 17 বছরে আগের সরকারের আমলে এই সশস্ত্র বাহিনীকে তাকে ব্যাপকভাবে দুর্বল করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রফেশনালি এবং সত্যিকার প্রথম বলা হয়েছে যে আমাদের কোনো শত্রু নেই। এই প্যাক্টের কারণে কিন্তু এখন একটা শত্রু পাবে বাংলাদেশ, এবং আমি মনে করি যে সরকার খুব দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখনও কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী বা সরকার সিদ্ধান্ত নেয় নাই। এই প্যাক্ট সাইন হলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর প্রস্তুতিটা আরও সহজ হবে। এবং আমাদের যে সাইডটা দুর্বল আছে, আমি বলবো না যে আমরা অনেক ক্যাপেবল, বিশেষ করে আমাদের নেভি, এয়ারফোর্স, সেনাবাহিনীও যেটা দরকার, আমরা ইরান যুদ্ধে যেটা দেখলাম, মানে একটা বিশ্বের পরাশক্তির সাথে একটা 79 থেকে স্যাংশনের মধ্যে থাকা দেশ, কিভাবে তারা নতুন একটা যুদ্ধের কনসেপ্ট, যেটা অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বলছে, এই যুদ্ধটাকে তারা সারা পৃথিবীর সামনে তুলে ধরেছে নতুন একটা বিষয় হিসেবে। এবং এটা কিন্তু সমস্ত দুর্বল এবং ছোট দেশের জন্য একটা বিরাট একটা শিক্ষা, যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার, বিশাল নেভি, বিমান শক্তি, তার বিনিময়ে মিসাইল শক্তি, তার বিনিময়ে আমি কি দিয়ে এটাকে ফাইট করতে পারি। এই যে ড্রোন ওয়ারফেয়ার বলি, আনকনভেনশনাল যে টেকনিক তারা ইউজ করেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য লেসন। এবং এই প্যাক্টের কারণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কিন্তু এই সুযোগটা পাবে ডেভেলপ করা, এবং সৌদি আরবের থাকার কারণে ফাইন্যান্সিয়াল এবং এনার্জি সিকিউরিটির একটা স্কোপ থাকবে। আর টার্কির কারণে মিলিটারি টেকনোলজি ট্রান্সফারের একটা সুযোগ অলরেডি আমরা ইয়ের কারণে দেখছি, ড্রোনের ক্ষেত্রে। পাকিস্তানের সাথে যেটা হবে, তাদের একটা ব্যাটল হার্ডেন্ড একটা আর্মি, এবং তারা গত বছর যে এয়ারফোর্সের যে এফিসিয়েন্সিটা শো করেছে, তথাকথিত আমাদের এশিয়ান পাওয়ার বা
টু বি ওয়ার্ল্ড পাওয়ারকে যেভাবে তারা একেবারে কাবু করে ফেলছে মাত্র 4 দিনের যুদ্ধে, আমি 4 দিন বলবো না, 2 দিন পরে কিন্তু এটা প্রায় 48 ঘন্টার জন্য অকার্যকর হয়ে গিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। তো সেই পরিস্থিতিতে আমি মনে করি পাকিস্তানের ওই এক্সপেরিয়েন্সটা বাংলাদেশ কাজে লাগাতে থাকবে। আর প্রফেসর শহীদুজ্জামান যেটা বলেছেন, চীন এটার পিছনে আছে। তো চীনের ব্লেসিং, চীন মিডল ইস্টে থাকবে তাদের ইন্টারেস্ট নিয়ে, কিন্তু সরাসরি তারা সামনে আসবে না। এই পরিপ্রেক্ষিতে একটা আঞ্চলিক যে সহযোগিতা গড়ে উঠছে, এবং এটার সাথে আমি একমত যে ইরানও এটাকে পজিটিভলি দেখছে, যে ইরান যদি পজিটিভলি দেখে তাহলে কোনো বৃহৎ শক্তি আর এটার মধ্যে আসবে না। এবং ভবিষ্যতে ইরানকে সহ এটা যদি ডেভেলপ করে এবং ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার হিসেবে ডিক্লেয়ার না করে, তাহলে হয়তো মিডল ইস্টের কান্ট্রিগুলো সেফ ফিল করবে। ভারতের উদ্বেগের কারণ কি? আমরা ভারতের গণমাধ্যমগুলো দেখছি এবং সরকারি পর্যায় থেকেও তারা বক্তব্য দিচ্ছে, তারা খুব ক্লোজলি মনিটর করছে বিষয়টি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যমগুলো বলছে যে তারা এটি দেখছে এবং খুব উদ্বেগই প্রকাশ করছে তারা সরাসরি খোলাখুলি। একটা জিনিস যদি খেয়াল করেন, আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, ভারতীয় মিডিয়া কিন্তু যাচ্ছে তাই বলছে, কিন্তু সরকার কিন্তু যথেষ্ট সচেতনভাবে তাদের মন্তব্যটা দিয়েছে। আমি মনে করি সৌদি আরবে বা মিডল ইস্টে ব্যাপক পরিমাণ ভারতীয় ব্যবসায়িক এবং এক্সপ্যাট্রিয়েটসরা ওখানে কাজ করে। সুতরাং যে নিরাপত্তা বলয়ে সৌদি আরব আছে, যেখানে তার কন্টেন্ডার পাকিস্তান আছে, যার সাথে সে ইমিডিয়েট পাস্ট ওয়ারে যথেষ্ট নাকানি চুবানি খেয়েছে, এবং টার্কি একটা বৃহৎ শক্তি, ন্যাটোর একটা অংশ, প্লাস যথেষ্ট মিলিটারিলি যথেষ্ট পাওয়ারফুল, এরকম একটা শক্তির একটা অ্যালায়েন্সের সাথে বাংলাদেশ যদি যুক্ত হয়ে যেয়ে ঘোষণাটা দিত, তাহলে মানে আমাদের জন্য আরও বেশি সেফ ফিল করতাম। এখন আমরা দিচ্ছি পজিটিভ কথা বলাতে যে রিস্কটা ডেভেলপ করছে, এটা সুযোগ থাকতো না। রিস্কটা কোথায়? রিস্কটা বলতে ভারত চিন্তা করছে যে তারা গত 17 বছর সরকারের কাছ থেকে যে সুবিধাগুলো নিয়েছে একতরফাভাবে, এখন যদি বাংলাদেশ একটা সিকিউরিটি অ্যালায়েন্সের মধ্যে থাকে, তাহলে বাংলাদেশ তাদের গ্রিপের বাইরে চলে যাচ্ছে, এবং বাংলাদেশে যে কোনো রকম হুমকি ধামকি দিলেই তারা ওই অ্যালায়েন্সের সাপোর্টটা পেয়ে যাবে, যেটা ভারতের জন্য মোটেও পজিটিভ হবে না। এটাই তাদের মূল কারণ। এবং এটার পিছনে যেহেতু চীন আছে, তারা মনে করছে যে চীন পাকিস্তান দুটাই তাদের শত্রু দেশ, এবং এটার সাথে যদি বাংলাদেশ যোগ হয়, তাহলে তারা যে বাংলাদেশকে নিয়ে অ্যাডভান্টেজ ফিল করতো, আমাদের 3 দিক ঘিরে বা 4 সমুদ্র তাদের নিয়ন্ত্রণে, সেই সুযোগটা তারা হারাবে। এবং এইটাই মনে হয় তাদের সব থেকে বড় কনসার্ন, যে তারা আগের মতো বাংলাদেশকে আর তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে না। আর যেটা উনি বললেন যে ওই অখণ্ড ভারতের যে স্বপ্ন, এই প্যাক্টটা যদি কার্যকর হয়, তাহলে আমার মনে হয় সেটা ধূলিসাৎ হওয়ার পথে থাকবে। এবং এটা বাস্তবিক অর্থে আমি একমত স্যারের সাথে যে এটা স্থায়িত্ব পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যেহেতু মিডল ইস্টের কোনো দেশই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো বৃহৎ শক্তি সেখানে এসে তাদের নিরাপত্তা দেয়। তারা দেয় নাই বাস্তবে। আমেরিকান বেসগুলো যদিও মিডল ইস্টের যেখানে তারা বেস করেছে, তাদেরকে আশ্বস্ত করেছিল যে তাদের নিরাপত্তা দিবে, বাট বাস্তবে তাদের সমস্ত সিস্টেমটাই ছিল ইসরায়েলকে প্রোটেক্ট করার। এবং এই ইরান যুদ্ধে কিন্তু সেটাই করেছে। মিসাইলগুলো তারা ফায়ার করেছে, যে মিসাইলগুলা ইসরায়েলের দিকে টার্গেটেড করছিল ইরান। তো এইটা বোঝার পরেই কিন্তু তারা আর চাইবে না যে আমেরিকা ফেরত যাক, এবং ইসরায়েলকে কন্ট্রোলে রাখতে হলেই আমেরিকাকে মিডল ইস্ট থেকে বের করতে হবে। এবং এই বাস্তব পরিপ্রেক্ষিতে যদি রিজিওনালি বা তারা নিজেরা যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে না আসে, তাহলে আবারও কোনো বৃহৎ শক্তি এই ফাঁক দিয়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা তারা চায় না। এবং ইরানও বিষয়টা খুব পজিটিভলি বুঝেছে, এবং আমি অবাক হব না যদি ইরানও এই জোটের সাথে যুক্ত হয়। আমি মনে করি টার্কি এবং ইরানের মধ্যে অলরেডি একটা সিকিউরিটি প্যাক্ট আছে, সেটার কাভারে, এবং পাকিস্তান, সৌদি আরব, টার্কি যেহেতু আছে, ওরা অটোমেটিক একটা সময় পরে বা আমেরিকা চলে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরেই হয়তো তারা অ্যালায়েন্সে যোগ দিবে।